চাচা, কোন রকম ফাউল হবে না। মা, মা, খেলার মাঠেও ফাউল হবে না, ঘরেও না। চলো আমরা করি প্রতিবাদ, সহিংসতা বন্ধে তুলি রেড কার্ড। শুভেচ্ছা। শিশু, কিশোর কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় বিতর্ক অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারজানা লিনা আছি আপনাদের সাথে। আমাদের আজকের বিতর্কের বিষয়বস্তু শিক্ষা নয়, দরিদ্রতায় মা ও শিশুর পুষ্টিহীনতার মূল কারণ। আমাদের পক্ষ দল হিসেবে আমাদের সাথে আছে শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকা। আমাদের সাথে বিতর্কিক হিসেবে আজ উপস্থিত আছে ইশাবা বিনতে ইকবাল, মিফতাহুল জান্নাত জাইমা, রামিশ মোবাশিরা গালিবা। আমাদের সাথে বিপক্ষে দলে আছেন যশোর জেলা স্কুল যশোর। বক্তারা হলেন শেখ মুশফিক মঞ্জুর, শুভজিৎ সরকার, রুদ্র রায়। আমাদের আজকের বিতর্কের অনুষ্ঠানে আমাদের সাথে সভাপতি হিসেবে আছেন ডক্টর মোহাম্মদ সানোয়ার জাহান ভুইয়া, সচিব, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন। আমাদের সাথে বিচারক হিসেবে আছেন রিয়াসাত আল ওয়াসিফ, প্রাক্তন বিতর্কিক ডক্টর রাজিয়া রহমান, প্রাক্তন বিতর্কিক মীর মাসরুর জামান। আমাদের আজকের বিতর্কের বিষয় হল শিক্ষা নয়, দরিদ্রতায় মা ও শিশুর পুষ্টিহীনতার মূল কারণ। আমরা আমাদের সভাপতিকে অনুষ্ঠান শুরু করবার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। বিতর্কের প্রস্তাবনা আপনারা আগেই শুনেছেন। শিক্ষা নয়, দরিদ্রতাই মা ও শিশুর পুষ্টিহীনতার মূল কারণ। প্রস্তাবনার পক্ষে যুক্তি উপস্থাপন করার জন্য আমি প্রথমেই অনুরোধ করছি শহীদ বীরুত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজের বিতার্কিক ইসাবা বিনতে ইকবাল। 1979 সালে 16 অক্টোবর থেকে খাদ্যের অধিকার নিশ্চিত করতে পালন হয়ে আসছে বিশ্ব খাদ্য দিবস। 45 বছর ধরে পালিত দিবস যেন শুধুই নামমাত্র। আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শিক্ষা নয়, দরিদ্রতাই মা ও শিশুর পুষ্টিহীনতার মূল কারণ। কিছু যুক্তিসঙ্গত কারণে আমিও আমার দল আজ এই বিষয়ের পক্ষে অবস্থান করছি। দলের প্রথম বক্তা হিসেবে শুরুতেই আমি উপস্থাপিত বিষয় সংজ্ঞায়ন করে যাব। প্রথম, শিক্ষা। গবেষক বেঞ্জামিন ব্লুমের মতে শিক্ষা হল জ্ঞান লাভের একটি পদ্ধতিগত প্রক্রিয়া এবং ব্যক্তির সম্ভাবনার পরিপূর্ণ বিকাশ সাধনের অব্যাহত অনুশীলন। দরিদ্রতা। গবেষক জোসেফ রামট্রির মতে দরিদ্রতা হল বেঁচে থাকার আবশ্যকীয় প্রয়োজন মেটানোর জন্য অধীনস্থ সম্পদ বা আয়ের অপর্যাপ্ততা। পুষ্টিহীনতা। ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে পুষ্টিহীনতা হলো দেহে পুষ্টিকর খাদ্যের বা প্রয়োজনীয় খাদ্যের অভাব। বিতর্কের সুবিধার্থে আজকে আমি পুষ্টিকর খাদ্যের সংজ্ঞায়ন করে যাব। পুষ্টিকর খাদ্য হলো এমন খাদ্য যা আমাদের শরীরে সঠিকভাবে কাজ করানোর জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে। মূল কারণ বলতে আমরা বুঝে থাকি মুখ্য, প্রধান বা প্রকৃত কারণ। ক্ষুধার রাজ্যে পৃথিবী গর্তময়, আকাশের পূর্ণিমার চাঁদও যেন ঝলসানো রুটি। মাননীয় সভাপতি ফাওয়ের তথ্য মতে বিশ্বের 12% মানুষ এখনো পুষ্টিহীনতায় ভুগে। সারা বিশ্বে প্রতি রাতে 8 জনে একজন ঘুমোতে যাচ্ছে না খেয়ে। তবে খাদ্যের অভাবের কারণে পুষ্টিহীনতার শিকার সবচেয়ে বেশি হচ্ছে নারীরা। যুক্তরাষ্ট্রের দ্য হাঙ্গার প্রজেক্টের মতে প্রায় 69 কোটি মানুষ ভয়াবহ দরিদ্রতার শিকার এবং তার মধ্যে 60% নারী। অর্থাৎ এই নারীরাই কিন্তু পরবর্তীতে পুষ্টিহীনতার মতো সমস্যার শিকার হচ্ছে এবং যার ফলে তাদের শিশু এমন ধরনের নানান রোগ ব্যাধির শিকার। আইসিডিডিআরবি এর তথ্য মতে বাংলাদেশে গুরুতর অপুষ্টিতে ভুগছে 6 লাখ শিশু এবং এর মধ্যে বিবাহিত নারীর 1/3 কম ওজন সম্পন্ন এবং প্রসবকালীন জটিলতায় ভোগে। গর্ভাবস্থায় নারীদের প্রয়োজন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, পুষ্টিকর খাদ্য এবং পরামর্শ। কিন্তু অর্থের অভাবে এসব নারীরা এইসব সেবা না পাওয়ায় স্থানীয় কোনো দোকান থেকে হয়তো কম দামি ওষুধ কিনে তাদের কাজ চালিয়ে নিচ্ছে, যা মা এবং শিশুর পুষ্টির উপর সরাসরি প্রভাব ফেলছে। এসব শিশুরা তাই জন্মগ্রহণের পর ওজন স্বল্পতা, রক্তশূন্যতা, ভিটামিনের অভাবের মতো নানান সমস্যার শিকার। দরিদ্রতার কারণে পরিবার যেমন তার মাকে চিকিৎসা দিতে পারেনি, তেমনি সেই শিশুকেও চিকিৎসা দিতে পারে না এবং এভাবেই মা ও শিশু দরিদ্রতার কারণে অপুষ্টির এক দুষ্ট চক্রে আজ আটকে পড়েছে। এবং এজন্যই কিন্তু আমরা বারবার আজ বলে যাব দরিদ্রতাই মা ও শিশুর
পুষ্টিহীনতার মূল কারণ। মাননীয় সভাপতি, আজ পরিবারের শিক্ষা থাকলেও কিন্তু তারা এই চক্র থেকে সহজেই মুক্ত হতে পারবে না, কারণ আপনার পকেটে যখন টাকাই থাকবে না তখন যত শিক্ষাই থাকুক না কেন আপনি চাইলেই দিন শেষে আপনার দরিদ্রতা দুষ্টগতি আপনাকে আটকে থাকতে হবে। প্রথম আলোর তথ্যানুসারে আজ বাংলাদেশের জনসংখ্যা প্রায় 16 কোটি এবং এর মধ্যে 5 কোটির বেশি মানুষই আজ দরিদ্র সীমার নিচে। অর্থাৎ আর অন্যদিকে আমাদের বাংলাদেশে বর্তমানে 12,000-এরও বেশি এনজিও আছে এবং এরা বিভিন্ন এলাকায় বিভিন্ন ধরনের স্বাস্থ্য কেন্দ্র গড়ে তুলছে। আর আমাদের অপুষ্টিতে ভোগা মানুষের সংখ্যা 4 কোটি, অর্থাৎ 5 কোটি দরিদ্র মানুষের মধ্যে 4 কোটি অপুষ্টিতে ভুগছে। এছাড়া এখন আজ আমি প্রতিপক্ষ দলের কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি, তা হচ্ছে আজ একটি পরিবার দরিদ্র হলে তারা আসলে কিভাবে শিক্ষা গ্রহণ করবে? যে পরিবারে 2 বেলা ভাত জোটানো কষ্টকর হয়ে যাচ্ছে সে নিশ্চয়ই সেই টাকা দিয়ে শিক্ষা গ্রহণ করবেন না। পরিশেষে আমি ইংরেজি ঔপন্যাসিক চার্লস ডিকেন্সের একটি উক্তি দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাচ্ছি, যা আজও যেন চিরসত্য। পৃথিবীর এক প্রান্তে প্রচুর ক্ষুধা কিন্তু কোনো খাদ্য নেই, আর অন্য প্রান্তে প্রচুর খাদ্য কিন্তু কোনো ক্ষুধাই নেই। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ ইসাবা তোমার সুন্দর এবং সাবলীল বক্তব্যের জন্য। এখন আমি প্রস্তাবনার বিপক্ষে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি যশোর জেলা স্কুলের বিতার্কিক শেখ মুশফিক মঞ্জুর। 10 মাস গর্ভধারণের পরে একজন মা যখন জানতে পারে তার সন্তানের মৃত্যু হয়েছে অপুষ্টির কারণে, গর্ভাবস্থাতেই সেই মায়ের আহাজারি আর ক্রন্দন আমাদেরকেও ব্যথিত করে। মাননীয় সভাপতি, এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন কিনা আপনার দেশে শত শত নবজাতকের মৃত্যু ঘটছে এই পুষ্টিহীনতার কারণে, এবং আজকে হাজার হাজার নারী ও শিশুর ভবিষ্যৎ পড়ছে শঙ্কার মুখে পুষ্টিহীনতার কারণে। এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শিক্ষা নয় দরিদ্রতায় মা ও শিশুর পুষ্টিহীনতার মূল কারণ। বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। মাননীয় সভাপতি, আজকে বিতর্কের বিষয়টিকে বিশ্লেষণ করলে যে মূল শব্দগুলো সংজ্ঞানের দাবি রাখে তা হলো শিক্ষা। শিক্ষা হলো এমন একটি অন্তর্নিহিত এবং বহির্গত জ্ঞান অর্জনের প্রক্রিয়া যার মাধ্যমে একজন ব্যক্তি জ্ঞান অর্জন করে, দক্ষতা অর্জন করে এবং সেই জ্ঞানকে, দক্ষতাকে নিজের বাস্তব জীবনে প্রয়োগ করে। কাজেই আজকে আমাদের সংজ্ঞানে শিক্ষাটা কেবলমাত্র প্রথাগত শিক্ষা না, আজকে আপনার শিক্ষা হতে পারে পুষ্টি জ্ঞান সম্পর্কে শিক্ষা, পুষ্টি জ্ঞান সম্পর্কে সচেতন হওয়া, এবং এই সচেতন যখন আপনি হবেন আপনার যতই দারিদ্রতা থাকুক না কেন আপনার এই অপুষ্টিহীনতা এই জিনিসটা দূর হবে, আমরা এই বিতর্কে দেখিয়ে যাব। এবং আজকে বিতর্কের দারিদ্রতা বলতে বোঝাচ্ছি যে আপনার মৌলিক চাহিদাগুলো পূরণের যে আর্থিক সংকট এটিকে। এবং আজকে সে গুরুত্বপূর্ণ একটি বিষয় মা ও শিশু বলতে একসাথে যখন আমরা বলবো তখন আমরা মা ও শিশু বলতে বোঝাবো যে গর্ভাবস্থায় একজন মাকে এবং তার নবজাতক শিশুকে। দেখুন, আজকে আমরা 3টা মূল ভিত্তির উপর দাঁড়িয়ে বিতর্ক করব। তা হলো 1, শিক্ষার মাধ্যমে একজন ব্যক্তি পুষ্টি জ্ঞান সম্পর্কে জানছে এবং সচেতন হয়ে উঠছে। 2, পর্যাপ্ত শিক্ষা দারিদ্রতার সমাধান করে। এবং 3, দারিদ্রতা ও পুষ্টিহীনতার অন্যান্য কারণের পিছনে দায়ী কিন্তু এই পুষ্টিহীনতা সম্পর্কে জ্ঞানের অভাব। মাননীয় সভাপতি, তাদের কাছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তারা আজকে বলে যায় যে দারিদ্রতার কারণে আজকে বাংলাদেশের মানুষ পুষ্টিহীনতায় ভুগছে, কিন্তু আপনি যদি দেখেন এই পুষ্টিহীনতা কি কেবল দারিদ্র শ্রেণী ভুগছে? আপনি দেখবেন এই উচ্চবিত্ত মধ্যবিত্ত শ্রেণীও কিন্তু ভুগছে, যেটা কিনা বিবিসি বাংলা 2024 সালের রিপোর্টে ফুটে এসেছে যে বাংলাদেশের অর্ধেকেরও বেশি নারী ও শিশু যারা কিনা অপুষ্টিহীনতায় ভুগছে তারা উচ্চবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর। কাজেই তাদেরকে আসলে এই জিনিসটি দেখিয়ে যেতে হয়, এই যে উচ্চবিত্ত মধ্যবিত্ত শ্রেণী তারা কেন আসলে পুষ্টিহীনতায় ভুগছে। আমরা আসলে আমিষ সম্পর্কে জানি যে মাছ মাংস, আমরা আসলে পুষ্টিকর খাবার বলতে বুঝি যে দামি দামি খাবার, কিন্তু আমরা আপনাকে দেখিয়ে যাই এই পুষ্টিকর খাবারের মধ্যে যেমন দামি খাবার রয়েছে ঠিক সেমনি কম দামি খাবারের মাধ্যমেও আপনি পুষ্টি পেতে পারেন। দেখুন, আজকে আমাদের বিতর্কের উদ্দেশ্যটা কি? আমাদের আজকে বিতর্কের উদ্দেশ্য এই যে পুষ্টি জ্ঞান সম্পর্কে মানুষকে আসলে জানানো, যেটি কিনা আমরা দেখি যে শিশু কিশোরদের আসলে সচেতন করে তোলা। অর্থাৎ আপনি যখন আসলে মানুষকে জানাবেন এই পুষ্টি জ্ঞান সম্পর্কে জানাবেন, তারা যখন পুষ্টি জ্ঞান সম্পর্কে জানবে তখন তারা পুষ্টিকর খাবারটি পেতে পারবে। এবার দেখুন, আজকে একজন গর্ভবতী মায়ের যে চাহিদা সে কিন্তু খুব বেশি না, যার কারণে আমরা বিশ্বাস করি আজকে দারিদ্রতা কখনোই প্রধান কারণ না, প্রধান কারণ হলো আপনার শিক্ষার অভাব। ধন্যবাদ। এবারে প্রস্তাবনার পক্ষে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকার ছাত্রী মিফতাহুল জান্নাত জাইমা। ভাগ্যের এমন এক পরিণতি, আমাদের যেন জন্মের পর বেঁচে থাকাটাই এক লড়াই। আমাদের শখ, আহ্লাদ ও ইচ্ছেগুলো তো ওই দুমুঠো ভাতের মধ্যেই সীমাবদ্ধ। বিতর্ক চলছে এবং বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে শিক্ষা নয় দরিদ্রতায় মা ও শিশুর পুষ্টিহীনতার মূল কারণ। পক্ষে অবস্থান করছি। আজকে আমাদের বিপক্ষ দলে প্রথম বক্তা প্রশ্ন করে গিয়েছিলেন যে কেন আজকে মধ্যবিত্তরা, উচ্চবিত্তরা পুষ্টিহীনতায় ভুগছে, কেন তা আজকে তার পুষ্টিহীনতায় ভুগছে। কারণ আজকে মধ্যবিত্ত ও উচ্চবিত্তরা ফাস্ট ফুড বা অপুষ্টিকর খাবার গ্রহণে উৎসাহী। তারা নিজেদের অসচেতনতার জন্যই
সবাই আজকে এই ধরনের খাবার গ্রহণ করছেন, যার জন্য তারা আজকে পুষ্টিহীনতায় ভুগছে। এবার চলে যাচ্ছে নিজ মানদণ্ড উপস্থাপনে। জীর্ণশীর্ণ দেহ, পরনে ছেঁড়া কাপড়, ক্ষুধায় চোখ দুটো বসে গেছে এক নারীর, কোলে তার 2 বছরের একটি শিশু। দেখেই বোঝা যাচ্ছে পুষ্টিকর খাবার বলতে কেবলমাত্র এক মুঠো চালই যেন তাদের 100 দিন কেটে যায়। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, আজকে দরিদ্র সীমার নিচে যে 11.90% জনগোষ্ঠী রয়েছে তারাই মূলত পুষ্টিহীনতায় ভোগে। বিশেষ করে হাওড় অঞ্চলগুলো, যেমন সুনামগঞ্জে আজকে 52% শিশু খরবাকার রোগে ভোগে। এছাড়াও আজকে ক্ষীণকার রোগে ভোগে 15% শিশু, এবং মায়ের নিরাপদ দুধের অভাবে ভোগে আজকে 55% শিশু। তথ্যসূত্র নিউজ বাংলা। এবার আমরা যদি পার্বত্য অঞ্চলগুলো দিকে লক্ষ্য করি তবে দেখা যাবে যে পার্বত্য অঞ্চলের চট্টগ্রামে মানুষের পুষ্টি পরিস্থিতি আজকে বাংলাদেশের জাতীয় পুষ্টি পরিস্থিতির চেয়েও খারাপ। আজকে দরিদ্রতা, সুচিকিৎসা ও প্রাকৃতিক বৈরী পরিবেশগত ইত্যাদি কারণে মা ও শিশুরা পুষ্টিহীনতার শিকার। একটি গবেষণায় বলা হয়েছে মাত্র 0.3% গর্ভবতী মাছ দুধ বা দুগ্ধ জাতীয় খাবার খেয়ে থাকেন। 18% দুগ্ধদানকারী মা আজকে আমিষ সমৃদ্ধ খাবার খেয়ে থাকেন। বর্তমানে পার্বত্য চট্টগ্রামে আজকে 62.2% মানুষ দরিদ্র। তথ্যসূত্র প্রথম আলো। আজ হাওড় ও পার্বত্য অঞ্চলের দরিদ্র প্রায় অর্ধেকেরও বেশি মা ও শিশু পুষ্টিহীনতার শিকার। দরিদ্রতা নামক বোঝার ভারী আজকে মা ও শিশুরা সুশিক্ষা, সুচিকিৎসা বা তাদের মৌলিক চাহিদাগুলো থেকে আজকে বঞ্চিত হচ্ছে। লক্ষ্য করুন বিপক্ষ দল, দেশের সিটি কর্পোরেশন ও বিভাগীয় শহরের যে বস্তিগুলো আছে সেখানে 5 বছরের কম বয়সী 40% শিশু আজকে খরবা খায়। এদের মধ্যে 15% আবার মারাত্মক খরবাকৃতির। এর মূল কারণই হলো পুষ্টিহীনতা। তথ্যসূত্র প্রথম আলো। উন্নত জীবন ব্যবস্থা এবং বিভিন্ন কারণে আজকে গ্রামের মানুষগুলো ঢাকা শহরের বস্তিগুলো বা আজকে কম স্বল্প মূল্যের যে টিনশেড বাড়িগুলো আছে সেখানে আশ্রয় নিচ্ছেন। তাদেরকে সাহায্যের জন্য বিভিন্ন এনজিও বা সরকারি বেসরকারি প্রতিষ্ঠান এসে স্বল্প মূল্যের কিছু দ্রব্যাদি প্রদান করছেন। কিন্তু আজকে সবগুলো এনজিওর পক্ষে আজ সব মানুষকে সবার চাহিদা পূরণের পর্যাপ্ত দ্রব্যাদি প্রণয়ন করা বা পর্যাপ্ত দ্রব্যাদি প্রদান করা সম্ভব নয়। আজকে বাংলাদেশে এনজিও কখনোই পর্যাপ্ত হবে না। সেক্ষেত্রে কিভাবে দরিদ্র মানুষেরা শিক্ষা গ্রহণ করবে, তাদের শিক্ষার কি হবে, তাদের চাহিদাগুলোর কি হবে? লক্ষ্য করুন মাননীয় সভাপতি, বাংলাদেশের গ্রামীণ এলাকায় বসবাসকারী জনগোষ্ঠী মোট দারিদ্র সীমায় প্রায় 35%, যেখানে বেশিরভাগ গ্রাম অঞ্চলে আজকে নিকটস্থ স্বাস্থ্য ক্লিনিক, বাজার বা পুষ্টিকর খাদ্যের কোনো সরবরাহ নেই। আজ দারিদ্রতার ফলেই তো শিশুরা সুশিক্ষা গ্রহণ করতে পারছে না। পেটের ক্ষুধা মিটাতে আজকে তাদের পুষ্টিকর বিহীন স্বল্পমূল্যের চাল দিয়েই আহার করতে হচ্ছে। এত কিছুর পরে যদি আজকে বিকল্প প্রতিপক্ষ দল শিক্ষা দিয়ে মা ও শিশুর পুষ্টিহীনতা দূর করতে চায় তবে তা হবে কেবল এই ঘোড়া ডিঙিয়ে ঘাস খাওয়ার মতো। অতএব আজকে মা ও শিশুর পুষ্টিহীনতার মূল কারণ কেবল এবং কেবলই দারিদ্রতা। সুধীবৃন্দ, প্রস্তাবনার পক্ষে যুক্তি উপস্থাপন করলেন মিফতাহুল জান্নাত জাইমা। এখন প্রস্তাবনার বিপক্ষে যুক্তি উপস্থাপন করার জন্য আমি অনুরোধ করছি যশোর জেলা স্কুলের বক্তা শুভজিৎ সরকার। ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে সুযোগ প্রদানের জন্য। বিতর্ক চলছে এবং আজকে বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে শিক্ষা নয়, দারিদ্রতাই মা ও শিশুর অপুষ্টিহীনতার মূল কারণ। আমরা বিপক্ষে অবস্থান করছি। দেখুন, আজকে আমাদের প্রচলিত যে ধারণা রয়েছে সেখানে আমরা পুষ্টিকর খাদ্যের তালিকায় শুধুমাত্র মাছ, মাংস, দুধ, ডিম এগুলোকেই আমরা একত্রে করছি। কিন্তু আজকে পুষ্টিকর খাদ্যের মধ্যে আমার যেমন রয়েছে লাল শাক, পালং শাক, ডাব, নারকেল ইত্যাদি ইত্যাদি খাদ্য, যেসব খাদ্যের মাধ্যমে আজকে মা ও শিশুর সঠিক পুষ্টি উপাদান আমরা নিশ্চিত করতে পারছি। একজন মা এবং শিশুর কি পরিমাণ পুষ্টি দরকার এবং সেই চাহিদা অনুযায়ী আপনি তাদের কি পরিমাণ পুষ্টি সরবরাহ করতে পারছেন, এটি আজকে বিতর্কের মূল বিষয়। এবং এই যখন আপনার শিক্ষা থাকবে তখন আপনি দারিদ্রতা থাকলেও সেটির একটি সুন্দর ব্যবস্থাপনা করতে পারবেন। আমি আপনাকে উদাহরণ হিসেবে দেখিয়ে যাচ্ছি। একজন মা ও শিশুর মোট একদিনে মাংস প্রয়োজন হতে পারে 50 থেকে 60 গ্রাম, এবং আপনি যদি 1 কেজি মুরগি কেনেন, 1 কেজি মুরগির দাম পড়তে পারে আপনার 300 টাকা, এবং এই 300 টাকা দিয়ে আপনি আপনার ওই মা এবং শিশুর প্রায় 14 দিনের পুষ্টি চাহিদা নিশ্চিত করতে পারছেন। এবং এখানে একটি মূল বিষয় এই যে আপনি যদি একদিনে মাংসটি কিনে এনে একদিনে সেটি খেয়ে শেষ করে ফেলার চিন্তা ভাবনা করেন তাহলে কিন্তু তখন আমরা বিষয়টিকে পুষ্টিকর করতে পারছি না। আপনাকে বিষয়টিকে পুষ্টিকর করার জন্য আপনাকে প্রতিদিন পরিমিত পরিমাণে ওই জিনিসটাকে আহার করতে হবে। এজন্য আপনার দরকার পুষ্টি বিষয়ক শিক্ষা। আজকে বিপক্ষ দল প্রশ্ন করে যায় কি করে আমরা আজকে দরিদ্র জনগোষ্ঠীর মাধ্যমে এই পুষ্টির শিক্ষাটা পৌঁছাই দিব। আসলে আজকে তারা শুধুমাত্র প্রথাগত শিক্ষাকেই
এই শিক্ষার মধ্যে অন্তর্ভুক্ত করেছে, কিন্তু আমরা আপনাকে দেখে যাচ্ছি আপনি গ্রামাঞ্চলে বিভিন্ন উঠান বৈঠক, বিভিন্ন সভা সেমিনারের মাধ্যমে, এমনকি আজকে আমরা যে বিতর্ক এই অনুষ্ঠানটি করছি এর মাধ্যমে ওই জনগোষ্ঠীর কাছে আমরা আজকে এই পুষ্টির শিক্ষাটা পৌঁছায় দিতে পারছি, এবং এই পুষ্টির শিক্ষাটা পৌঁছানোর মাধ্যমে কিন্তু তারা পুষ্টি সম্পর্কে সচেতন হয়ে পড়ছে। একটি নিরাপদ খাদ্য তালিকা তৈরি করার জন্য আমাদের কিছু মৌলিক বিষয় সম্পর্কে জানতে হয়। নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ে এটির উল্লেখ রয়েছে, এবং এটি আপনাদের বলেছে যে একজন মা তার পরিবারের আয় এবং তার আশেপাশের সহজপ্রাপ্য যে খাবারগুলো আছে সেই খাবারগুলো সমন্বয় করে একটি সুন্দর পুষ্টি তালিকা গঠন করতে পারেন, এবং এই পুষ্টি তালিকা গঠন করার জন্য তার পুষ্টি জ্ঞান প্রয়োজন। এই পুষ্টি জ্ঞানটা আমরা তাকে যদি উঠান বৈঠক বা তার বাড়ি যে আমরা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তাকে বোঝাতে পারি, তাহলে কিন্তু আজকে আমরা পুষ্টিহীনতাকে দূর করতে পারছি। মাননীয় সভাপতি, মনে করুন এমন একটি সমাজ আজকে আমরা গঠন করলাম যে সমাজে কোনো দারিদ্রতা নেই, কিন্তু শিক্ষার অভাব আছে। এখন আপনার কি হবে? আপনার যেহেতু দারিদ্রতা নেই, সবাই উচ্চমূল্যের খাবার কিনতে পারছে, কিন্তু আপনার অপুষ্টি কিন্তু থেকেই যাচ্ছে, কারণ আপনার শিক্ষা নেই। কোনটি পুষ্টিকর খাদ্য আপনি জানেন না, তাহলে কি করে আপনি পুষ্টিকর খাবারটি নেবেন? তাই বলে যেতে চাই, শিক্ষা নয়, দারিদ্রতা হলো মা ও শিশুর পুষ্টিহীনতার মূল কারণ। ধন্যবাদ। ধন্যবাদ। এতক্ষণ আমরা শুভজিৎ সরকারের কাছ থেকে প্রস্তাবনার বিপক্ষে বক্তব্য শুনলাম। এবারে প্রস্তাবনার পক্ষে শেষ বক্তা হিসেবে বক্তব্য রাখবেন শহীদ বীর উত্তম লেফটেন্যান্ট আনোয়ার গার্লস কলেজ ঢাকার দলনেতা রামিশ মোবাশিরা গালিবা। গোসলও করিবেন, সাঁতারও কাটিবেন, বেনি ভিজাইবেন না, সবই দেখিবেন, সবই বলিবেন, মনে মনে মানিও লইবেন, কিন্তু স্বীকার করিবেন না। আজকে আমাদের বিতর্কে বিষয় নির্ধারণ করা হয়েছে শিক্ষা নয়, দরিদ্রতাই মা ও শিশু পুষ্টিহীনতার মূল কারণ। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আজকে আমি এবং আমার দল বিষয়টির পক্ষে অবস্থান করছি। শুরুতে চলে যাচ্ছি যুক্তি খণ্ডনে। আজকে বিজ্ঞ প্রতিপক্ষের প্রথম বক্তা এসে সচেতনতার কথা বলে গেলেন। বিজ্ঞ প্রতিপক্ষ, আপনার সেই শিক্ষিত সচেতন জনগোষ্ঠীকে যখন রাস্তার পাশে দাঁড়িয়ে ফাস্টফুড খেতে দেখি, তখন বলতেই হয়, কি সিলোকাস, কি বিচিত্র আপনাদের চিন্তাধারা। যে শিক্ষিত জনগোষ্ঠীকে দিয়ে আপনার সচেতনতা বাড়াবেন, তারা নিজেরাই যখন অপুষ্টিকর খাদ্য গ্রহণে উৎসাহী, তাদের দিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করলে তা হবে মঙ্গল গ্রহ থেকে আগত কোনো এলিয়েনের মতো কাল্পনিক বিষয়। আজকে মাননীয় সভাপতি, দিনে গড়ে একজন প্রাপ্তবয়স্ক সুস্থ স্বাভাবিক মানুষের 2100 কিলোক্যালোরির প্রয়োজন হয়। আজকে বিজ্ঞ প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা এসে বলে গেলে লাল শাক পালং শাক দিয়ে পুষ্টিহীনতা দূর করবেন। বিজ্ঞ প্রতিপক্ষ, লাল শাক পালং শাক দিয়ে আপনারা কেবল একটি পুষ্টি উপাদানে পূর্ণ করতে পারবেন, কিন্তু বাকি 5টি উপাদানে কি হবে বিজ্ঞ প্রতিপক্ষ, সেটি আপনারা কি দিয়ে পূরণ করবেন? আজকে বিজ্ঞ প্রতিপক্ষ, আপনারা এনজিও বা সচেতনতামূলক প্রকল্পের কথা বলে গেলেন। আজকে আপনারা কতজনের মানুষের বাসায় গিয়ে সেই সচেতনতামূলক প্রকল্প চালাতে পারবেন? আজকে মাননীয় সভাপতি লক্ষ্য করুন, ইউরোপিয়ান ইন্টেলিজেন্স ইউনিটের পরিসংখ্যান অনুযায়ী বাংলাদেশের স্নাতক ছাত্রদের প্রায় 47% বর্তমানে বেকার। 2017 সালে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রিধারী বেকারের সংখ্যা ছিল 4 লাখ, যা 2022 সালে শেষে বেড়ে দাঁড়ায় 8 লাখে। তথ্যসূত্র প্রথম আলো। বিজ্ঞ প্রতিপক্ষ, তারা তো উচ্চশিক্ষিত হওয়ার পরও কেবলমাত্র বেকারত্বের কারণে তাদের পরিবারের পুষ্টি চাহিদা পূরণ করতে পারে না, ফলে তারা পুষ্টিহীনতায় ভুগে। মাননীয় সভাপতি, দরিদ্র পরিবারের লোকেরা পুষ্টিকর খাবারের ঘাটতি নিয়ে প্রতিদিন দীর্ঘ সময় কাজ করেন, ফলে তারা যা আয় করেন তা দিয়ে তাদের পরিবারের যথাযথ পুষ্টি চাহিদা পূরণ করতে পারেন না, ফলে সেসব পরিবারের গর্ভবতী মায়েরা পুষ্টিহীনতায় ভোগে, ফলে তাদের সন্তানরাও পুষ্টিহীনতায় ভোগে থাকে। ঠিক এই জিনিসটি বারবার পুনরাবৃত্তি করতে থাকে, ফলে সেসব পরিবারের দারিদ্র্যের দুষ্টচক্র থেকে বের হয়ে আসা অসম্ভব। আর এটি কখনোই শিক্ষা কিংবা জ্ঞানের অভাবের কারণে নয়, বরং কেবলমাত্র অর্থনৈতিক অসামর্থ্যের ফলে হয়ে থাকে। কারণ তারা যদিও পুষ্টিকর খাদ্য সম্পর্কে জেনে থাকে, তবুও কেবলমাত্র অর্থের অভাবে সেই পুষ্টিকর খাদ্য গ্রহণ থেকে বঞ্চিত হয়। জন্মের প্রথম ঘন্টার মধ্যে নবজাতককে মায়ের দুধ পান করানোর সুপারিশ করা হয়, কিন্তু ইউনিসেফের রিপোর্ট মতে বাংলাদেশে জন্মের প্রথম ঘন্টার মাত্র 37%, 6 মাসের কম বয়সী শিশুদের মাত্র 63% মায়ের দুধ পান করে। এছাড়া 6 মাসের বেশি বয়সী শিশুদের মাত্র 28% পর্যাপ্ত সুষম খাদ্য পায়। পুষ্টিহীনতার কারণে সন্তান জন্ম দেওয়ার সময় 13% নারীর মৃত্যু হচ্ছে। তাই তাদের সন্তানেরা মায়ের দুধ না পাওয়ার কারণে পুষ্টিহীনতায় ভোগে, এবং জাতিসংঘের শিশু তহবিলের পুষ্টি বিশেষজ্ঞের মতে বাংলাদেশের যত শিশু মারা যায় তাদের প্রায় 50% মৃত্যুর কারণ অপুষ্টি। তথ্য প্রথম আলো 2024। গত এক বছরে শিশু খাদ্য উপাদানের দাম বেড়েছে 40 থেকে 54%। সবশেষে আমি একটি বক্তব্য দিয়ে আমার বক্তব্য শেষ করতে চাই। দারিদ্রতাকে সঙ্গে করে স্বপ্ন হারায় পেটের ক্ষুধায়, সমাজের কারো বিলাসিতা তো কারো নুন আনতে পান্তা ফোড়ায়। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাই। ধন্যবাদ। এবারে প্রস্তাবনার বিপক্ষে বক্তব্য উপস্থাপন করার জন্য অনুরোধ করছি যশোর জেলা স্কুলের ছাত্র দলনেতা রুদ্র রায়। আজকে আমরা বিতর্ক করছি কেন? আজকে আমাদের বিতর্কটি শিশু কিশোরী ও নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রমের অন্তর্গত। আমরা যদি বিশ্বাসী করতাম দারিদ্রতাই হচ্ছে মা ও শিশু অপুষ্টির প্রধান কারণ, তাহলে আজকে এখানে আমরা অনুদান জোগাড় করতে আসতাম, বিতর্ক করতে আসতাম না, সচেতনতা ছড়াতে আসতাম না। আমরা জানি সচেতনতাই অভাবই হচ্ছে আজকে মা ও শিশুর পুষ্টিহীনতার প্রধান কারণ। মাননীয় সভাপতি, আজকে তাদের মূল অভিব্যক্ত ছিল বা মূল চিন্তা ছিল, যদি একটি পৃথিবীতে মানুষের কাছে টাকা না থাকে তাহলে সে খাবার কি করে কিনবে। চিন্তা করেন এমন একটি পৃথিবীর কথা যেখানে প্রত্যেকটা মানুষের কাছে আছে পর্যাপ্ত টাকা, তখন কি করবে? সে চিন্তা করবে কি, আমার চিন্তা হচ্ছে আমি
মাংস কিনবো, আমি ডিম কিনবো, আমি দুধ কিনবো, আমার পুষ্টি হয়ে যাবে। কিন্তু তারা এটা জানে না যে ডিম, দুধ, মাংস শুধুমাত্র সেই মানুষটির জন্য পর্যাপ্ত পুষ্টিকর হতে পারে না। সে এটা জানে না কখন কি পরিমাণে সেই পুষ্টিকরণ খেতে হবে, এবং সে এটাও জানে না তার সুষম খাদ্যকে তৈরি করার জন্য কি কি দরকার। অর্থাৎ আপনার কাছে টাকা থাকার পরও আপনি যখন সেই টাকা দিয়ে আপনার পরিপূর্ণ পুষ্টি জোগাড় করতে পারবে না, তখন সে কি করবে? তখন সে যাবে একদম পুষ্টিবিদের কাছে। অর্থাৎ সে দিন শেষে টাকা থাকা সত্ত্বেও এমন একজন হয়ে যাচ্ছে যে কিনা পুষ্টি সম্পর্কে জানে, অর্থাৎ সে ঠিকই জ্ঞানের কাছে ফিরে আসছে। আপনি দেখুন আমাদের বর্তমান পৃথিবীতে মানুষের চিন্তাধারাটা কেমন। মানুষ চিন্তা করে গ্লাসের পর গ্লাস দুধ খেলে, কেজির পর কেজি মাংস খেলে আমি আজকে পুষ্টিতে ভরপেট হয়ে যাবো। কিন্তু এটা চিন্তা করে না একজন গর্ভবতী মায়ের যে আয়রন দরকার কচু শাকে পাওয়া যায়, সে আয়রন আপনি মাংসে পাবেন না, আপনি দুধে পাবেন না। তখন এই যে ব্যাপারটা ঘটে, আপনার কাছে টাকা থাকলেও বা না থাকলেও আপনি ওই চিন্তাটা করতে পারছেন না, এই জন্য আপনার পুষ্টিহীনতা সৃষ্টি হচ্ছে। চিন্তা করেন একজন গরিব মানুষ যখন জানতে পারছে যে আমি যে জিনিসটা আজকে মাংস থেকে পেতে পারতাম সেইটা আমি আজকে উদ্ভিজ্জ আমিষ, ছোলা, শিমের বীজ থেকে পাচ্ছি, এবং আমি এটাও জানতে পারছি যে কি পরিমাণে খাবারটা আমার খাওয়া দরকার, সেই গরিব মানুষ তখন তার সহজ প্রাপ্য এবং কম নয় সেই খাবারটা গ্রহণ করতে বেশি উদ্যোগী হবে। অর্থাৎ তার কাছে হয়তো উচ্চ দ্রব্যে কোনো উচ্চ মূল্যে কোনো খাবার খাওয়ার টাকা নেই, কিন্তু তার জ্ঞানের মাধ্যমে সে কিন্তু কম মূল্যে খাবার খেতে পারছে। আজকে তারা বলছেন আমাদের প্রশ্ন উত্তরে যে কেন আজকে মধ্যবিত্ত শ্রেণীর মানুষ এবং উচ্চবিত্ত শ্রেণীর মানুষও আজকে অপুষ্টিহীনতায় ভুগছেন। এর কারণটা তারা দেখেই যান, তারা হচ্ছে সচেতন নন, তারা ফাস্টফুড খান, অথচ তারা ঠিকই আসলে আমাদের পক্ষে কথা বলছেন, কারণ তাদের জ্ঞানের অভাব। টাকা রয়েছে কিন্তু জ্ঞানের অভাবের কারণে তারা সে অপুষ্টিকর খাদ্য খাচ্ছেন। প্রশ্নটা আসলে এখানে ওঠে, আমাদের দারিদ্রতা কি আমাদের একমাত্র কারণ? না, আমরা বলতে চাচ্ছি দারিদ্রতা অবশ্যই একটি কারণ। আমি এটাও বিশ্বাস করি দারিদ্রতার কারণে অনেকে অনেক ভালো ভালো খাবার খেতে পারে না, পুষ্টিকর খাবার খেতে পারে না। কিন্তু মানুষ সভাপতি আজকে বাস্তবতাটি হচ্ছে এইটা, যদি আপনার কাছে জ্ঞান না থাকে, আপনার কাছে হাজার হাজার টাকা থাকা সত্ত্বেও আপনি কখনোই পুষ্টিকর খাবার খেতে পারবেন না। আপনাকে ফিরে যেতে হবে সেই জ্ঞানের কাছে। আজকে আমরা আপনাকে দেখিয়ে দিয়ে যাচ্ছি যে জ্ঞান থাকার পরে আপনি পরিমিত পুষ্টিকর খাদ্য কম খরচে সহজভাবে খেতে পারবেন। গ্রামাঞ্চলে দারিদ্রতার পরিমাণটা বেশি, আমি মানছি। গ্রামাঞ্চলে পালং শাক, সিমের বিচি ইত্যাদি যে সব খাবারগুলো অনেক বেশি পুষ্টিকর সম্পন্ন, সেগুলো রাস্তায় পাওয়া যায়। আপনি জানলে সেই পরিমাণ খাবারটা রাস্তা থেকে তুলে আপনার গ্রামের ক্ষেত থেকে তুলে খেতে পারবেন, আপনার অর্থ লাগবে না। সুতরাং আমি এটাই বলতে চাচ্ছি, আজকে যদি আপনার কাছে জ্ঞান থাকে, দারিদ্র কোনো বড় সমস্যা দাঁড়াচ্ছে না। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। উভয় পক্ষের বক্তব্য আমরা শুনলাম। সুধী দর্শকবৃন্দ, আমাদের ফলাফল প্রস্তুতের কাজ চলছে। এরই মধ্যে আমাদের বিচারক প্যানেলের পক্ষ থেকে ডাক্তার রাজিয়া রহমানকে পুরো বিতর্ক অনুষ্ঠানের সার্বিক মূল্যায়ন করার জন্য অনুরোধ করছি। শিশু, কিশোর, কিশোরী এবং নারী উন্নয়নের সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রকল্পের আওতায় এই যে বিতর্ক অনুষ্ঠানের আয়োজন চলছে, তাতে আমরা অংশগ্রহণ করতে দেখতে পাচ্ছি বিদ্যালয়ের শিশুদের, এবং এই যে বিতর্কের মঞ্চে এসে ওরা এই বিষয়গুলোকে নিয়ে পড়াশোনা করছে, এর ফলেই কিন্তু এই যে সচেতনতা গড়ে উঠবে পুষ্টি নিয়ে কিংবা দরিদ্রতা নিয়ে। পক্ষে এবং বিপক্ষে যে দল দুটি পেয়েছি তাতে 6 জন বিতার্কিক আলোচনা করেছেন শিক্ষা নয়, দরিদ্রতাই মা ও শিশুর পুষ্টিহীনতার মূল কারণ। বিতর্কের বিষয় নিয়ে যে পড়াশোনা, সেটাতে আসলে বলবার কিছু নেই। যখন একটা প্রত্যয় যুক্ত হয় কোনো বিষয়, পক্ষ দলের কিন্তু ওই দরিদ্রতা নিয়েই কথা বলতে হচ্ছে। বিপক্ষ দলের কাছে শিক্ষা নয়, দরিদ্রতাই পুষ্টিহীনতার মূল কারণ। আমার আশা ছিল যে এই শিক্ষা ছাড়াও আরো অনেক কিছুর ওপর ওনারা আলোকপাত করতে পারতেন। সেটা আমাদের রাষ্ট্রীয় যে সক্ষমতা, রাষ্ট্রীয় উন্নয়নে যে বাজেট, এই থেকে শুরু করে আমাদের মিডিয়া যারা কাজ করছে, গণসচেতনতা, সবকিছু দারিদ্রতাকে ছাপিয়ে যেতে পারত। আজকে বিপক্ষ দল এবং পক্ষ দলের কেউ কেউ দেখেছি যে সবসময় দারিদ্রতা উচ্চারণ করেছেন। তো এই প্রসঙ্গে একটু ব্যাকরণগত দিকেও যদি যাই, আমি দুই দলের একটু মূল্যায়ন করতে চাই। যেমন পক্ষ দলের প্রথম বক্তা অনেক দ্রুত কথা বলতে দেখেছি। এটা আসলে আমরা যখন বিতর্ক শুনতে আসি, এটা তর্ক না। বিতর্ক ওই জন্যই যে আমরা খুব সুন্দর করে যুক্তি খণ্ডন করে একটা বিষয়কে উপস্থাপন করব। সুতরাং স্পিডটা কমাতে হবে। দুই পক্ষ দলের দুজনই দেখেছি যে স্ক্রিপ্ট ডিপেন্ডেন্ট, বা একটা স্ক্রিপ্ট নিয়ে সেটা দেখে দেখে পড়াটাও কিন্তু আমাদের মার্কসটা কমিয়ে দেয়। সুতরাং যেটুকু আমরা নিয়ে আসবো ছোট ছোট করে, এবং ওইটুকু জেনে মুখস্থ করে কিংবা আমার মনের যে কথাটুকু সেটা সুন্দর করে উপস্থাপন করাটাই বিতার্কিকের মূল চরিত্র হবে। আমি বলবো যে তৃতীয় বক্তা খুব ভালো বলেছেন, কিন্তু ওই যে স্পিডটা একটু কমালে আর একটু ভালো হতো। হ্যাঁ, তথ্য উপাত্ত ভালোই ছিল, কিন্তু ওই যে যেহেতু প্রত্যয় যুক্ত করে শুধু দরিদ্রতা নিয়েই কথা বলতে হবে, আর কিছু পয়েন্টস ছিল না। অন্যদিকে আমি যদি
বিপক্ষ দলের দিকে যাই, তাহলে তিনজনই ওই দারিদ্রতা বলেছো। হ্যাঁ, এটা দরিদ্রতা অথবা দারিদ্র নিয়ে আমরা কথা বলবো। প্রথম বক্তা যুক্তি খণ্ডনের সুযোগ পেয়েছিলেন কিন্তু কাজে লাগাননি। দ্বিতীয় বক্তার স্ক্রিপ্ট না দেখে পড়েছো, কিন্তু এত বেশি তুমি হাত নাড়িয়েছো, এটা আসলে বিতর্ক মঞ্চে বডি ল্যাঙ্গুয়েজটাও অনেক গুরুত্ব বহন করে। এই মুদ্রা দোষটা ছাড়াতে হবে। তৃতীয় বক্তার বক্তব্যে সত্যি মুগ্ধ হয়েছি, সবকিছু খুব ভালো লেগেছে। আজকের বিষয়বস্তুর উপর মূল্যায়নের জন্য আবারও ফিরে যাচ্ছি মাননীয় সভাপতির কাছে। সবাই ভালো থাকবেন, সবার জন্য শুভকামনা। দুই পক্ষই চমৎকার বক্তব্য রেখেছো তোমরা। মা ও শিশুর পুষ্টি চাহিদা পূরণে শিক্ষার যেমন ভূমিকা রয়েছে, সচেতনতা যেরকম ভূমিকা রয়েছে, তেমনি পুষ্টিকর খাবার জোগাড় করার জন্য আর্থিক সক্ষমতাও কিন্তু জরুরি। আমরা জানি যে শিশু খাদ্য নামে যেসব খাবার বাজারে পাওয়া যায় এবং বহুজাতিক কোম্পানিগুলো যেসব শিশু খাদ্য বাজারজাত করছে, সেসব খাবারে যে যথেষ্ট পরিমাণে পুষ্টিগুণ রয়েছে তা কিন্তু নয়। আমাদের বাড়ির আশেপাশে আঙ্গিনায় অনেক খাবার আছে যেগুলো অল্প খরচে জোগাড় করা সম্ভব। তো সব মিলিয়ে আমরা মনে করছি যে আজকে যে প্রস্তাবনা ছিল, এই প্রস্তাবনার পক্ষে বিপক্ষে বক্তব্য যথেষ্ট পরিমাণে যৌক্তিক ছিল এবং তাদের মধ্যে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কোনো পক্ষই খারাপ করেনি। তারপরেও একটি পক্ষকে তো আমাদের বিজয়ী ঘোষণা করতে হবে। আমাদের বিজ্ঞ বিচারকদের বিচারে আমরা দেখছি আজকের বিতর্কের বিজয়ী দল যশোর জিলা স্কুল যশোর। এবং আজকের শ্রেষ্ঠ বক্তা রুদ্র রায়। ধন্যবাদ সবাইকে। মাশাআল্লাহ, খুব পছন্দ হয়েছে। ওই মাঝখানে ডরে চিনোস নাকি রে? বাপ মা বাড়ি ঘর সব চিনি। তাড়াতাড়ি মোটরসাইকেল ঘোরা, পেছন পেছন চল। পিছন পিছন গেলে লাল কাঠ খাবেন। আর লাল কার্ড ঘোরা। এই যে সামিরের আব্বা, একজনের সাথে পরিচয় করায় দেই। আমার মামাতো ভাই, বহু বছর ধরে কাতার থাকে, সহায় সম্পত্তি মাশাআল্লাহ খারাপ না। দেশে আইছে বিয়া করতে। ভাইজান সালাম দাও। মুরব্বী আসসালামু আলাইকুম। মুরব্বী কিছু মনে করবেন না, আপনার মায়ের দ্বারা আমার খুব পছন্দ হয়েছে। দু এক দিনের মধ্যে আপনার বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে আসবো। বিয়েতে আমার কোনো দাবি দেওয়া নাই, আল্লাহ আমারে অনেক দিছে। তুমি কে বাবা? আমি তো কিছুই বুঝতে পারতেছি না। রুহি চল। আরে আরে সামিরার বিয়ার প্রস্তাব আসছে। কি বলেন? আমার মাইয়া তো এখনো ছোট, মাত্র 16 বছর বয়স। ওর তো এখনো বিয়ের বয়সই হয় নাই। ছেলে বিদেশে থাকে, বেশ অবস্থা সম্পন্ন। কিরে সামিরা, তুই নাকি রাতারাতি বড় লোক হয়ে যাচ্ছিস? হ্যাঁ, আর কয়েকদিনের মধ্যে আমি বিয়ের পিড়িতে বসতে যাচ্ছি। ছেলে বিদেশে থাকে, টাকা পয়সাও অনেক। কি বলিস তুই? তোর বিয়ের বয়স হয়েছে নাকি? আরে রাখ তোর বিয়ের বয়স। আমার পড়াশোনা পরীক্ষা এসব ভালো লাগে না। বাবার আর্থিক অবস্থাও এখন খুব খারাপ। বিয়েটা করলে বাবার দায়িত্বটাও শেষ। কি বলিস তুই? পাগল নাকি? এটা অবশ্যই একটি ভুল সিদ্ধান্ত। ও বলছে বাল্যবিয়ে একটি সহিংসতা। বাল্যবিয়ে একটি ছেলে বা মেয়ের জীবনকে ধ্বংস করে দেয়। আমি তো তোমাদের কাছে এটাই শুনতে চাইছিলাম। অবশ্যই আমি নিজের পায়ে দাঁড়াতে চাই। আমারও কিছু স্বপ্ন আছে। আমি আনুষ্ঠানিকভাবে বিয়ের প্রস্তাব দিলাম। আলহামদুলিল্লাহ। আমার মেয়ের সামনে এসএসসি পরীক্ষা দিবে। আসলে ওর সংসারের দায়িত্ব নেওয়ার সময় এখনো হয় নাই। এইটা তো কোনো অসুবিধাই না। এসএসসি পরীক্ষা আসলে ও এসএসসি পরীক্ষা দেবে। তাছাড়া বিয়ের পরে যতদিন ও লেখাপড়া করতে চায়, যত দূর লেখাপড়া করতে চায়, আমি করাবো। ওর পড়াশোনার সমস্ত খরচ তো আমিই দেবো। আমি তো আপনাদের ছেলের মতোই, তাই না? এইটা তো ভালো কথা। মোটেও ভালো কথা না। অল্প বয়সে মা হবার ফলে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি আমি। সেই সব সমস্যা যাতে আমার মেয়ের জীবনে না ঘটে, সেজন্য আমি আমার মেয়েরে অল্প বয়সে বিয়ে দেব না, যতই লোভ দেখান। চলো আমরা করি প্রতিবাদ, বাল্যবিবাহ বন্ধে তুলি লাল কার্ড।